আর যে উপরে যারা দেখছেন ওরা আছে কালীমাতা। এই যে কালীমাতা কিন্তু এখানে যাত্রা শুরু করলাম। বোম ভোলে হর হর বম বম। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে বাবা অমরনাথজির দর্শন করেছি এবং আমরা অমরনাথজির দর্শন করার জন্য কিভাবে কত দুর্গম রাস্তার মধ্যে দিয়ে আমরা এখানে পৌঁছেছি। আর এই পর্বে দেখবেন আমরা কিভাবে যাওয়ার পথে মহাকালীর দর্শন করি এবং আরেকটি নতুন রাস্তা দিয়ে আমরা কিভাবে বালটালের উদ্দেশ্যে যাত্রা করব। তাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আগের পর্বগুলো লিঙ্ক দেওয়া আছে। নতুন গল্পে আবার সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের এই গল্পটি অর্থাৎ এই ব্লগটি শুরু করছি ওই অমরনাথ গুহার পুরো সামনে থেকে। আমরা অমরনাথ দর্শন করার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম ভান্ডারাতে কিছু খাওয়ার জন্য। আর আপনারাও যারা অমরনাথ দর্শন করছেন, যাদের মানত আছে যে দর্শনের পরে খাবেন, তারা অবশ্যই কিন্তু দর্শনের পরে এখান থেকে খাওয়া দাওয়া কিছু খেয়ে নেবেন, কারণ সামনে কিন্তু আর এইভাবে ভান্ডারা সে পাবেন না। আপনাকে একদম সেই বালটালে গিয়ে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে হবে। তাই এখান থেকে যাত্রা শুরু করার আগেই কিন্তু এখান থেকে খেয়ে নেবে। বালটাল যেতে প্রায় এখান থেকে আপনাদেরও 6-7 ঘন্টা সময় লাগবে। আর যার স্পিডে যান তাহলে 4-5 ঘন্টায় পৌঁছে যাবেন। এখানে প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন। এখানে আসানসোলের ভান্ডারা থেকে শুরু করে দার্জিলিং এর ভান্ডারা, সমস্ত স্টেটের প্রায় ভান্ডারা কিন্তু এখানে আছে। তাই অসংখ্য ভান্ডারা পেয়ে যাবেন। তাই আপনারা মন মতো করে ইচ্ছে মতো করে এখানে কিন্তু খাওয়ার আগে থেকে খেয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু আরেকটা যেটা বলে রাখি, খাওয়ার আগে কিন্তু আপনারা যেটা নেবেন সেটাই খাবেন, কারণ এখানে খাবার নষ্ট করা বারণ। আর যারা মেডিকেলের জন্য কিছু প্রবলেম হয়েছে অর্থাৎ শরীরে অসুস্থতা বোধ করছেন, তারা কিন্তু এখান থেকে কিছু ওষুধপত্র নিয়ে নিতে পারেন। এখানে পরপর মেডিকেলের সবগুলো আছে, আর এমনি ফ্রি মেডিকেল সেবাও আছে। আমরা বাবা অমরনাথজিকে বিদায় জানিয়ে আমরা ওষুধ সামগ্রী নিয়ে নিতে পারি যে গন্তব্যস্থলের দিকে অর্থাৎ ওই বালটালের দিকে। আর দেখুন যাওয়ার পথটি কেমন হয়। এখন আমার এই চ্যানেলটি ফলো করে বা লাইক করে রাখেননি, তারা অবশ্যই ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই মাথায়ও একটু বেঁধে নিয়েছি। আর সাইডে এই যে দেখছেন এই গ্লেসিয়ার থেকে জল বয়ে আসছে, প্রচুর ঠান্ডা লাগছে। চলুন যাওয়া যাক। সামনে এখানকার বরফ কিন্তু এখনও গলেনি। সামনে যে কত বরফ দেখছেন এখনও প্রায় এখানে কিন্তু আছে। এখানে পুরোটা বরফ ছিল, একটু মাঝখানেটা গলেছে, সাইডে কিন্তু পুরো আছে। পুরো বরফ গলে যাচ্ছে আস্তে আস্তে। অমরনাথ বাবা দর্শনের জন্য দিয়ে দুটো রুটটি থাকে, একটা হচ্ছে পেহেলগাঁও রুট আর একটা হচ্ছে বালটাল রুট। আপনারা যদি বালটাল রুটে যদি আসেন কিন্তু ওই দিনের দিনই কিন্তু আপনি দর্শন করে কিন্তু ফিরে যেতে পারবেন। তাই আপনারা যাদের বেশি দিনের জন্য প্রোগ্রাম করে আসেননি, একদিনের দিনই আপনি যদি বাবা মহাদেবের দর্শন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু বালটাল রুটে এসে কিন্তু আপনি আবার দর্শন করে যেতে পারেন। আসার পথে একটু কষ্ট হবে, কারণ আপনাকে ওই চড়াও দিয়ে যেতে হবে, যেটা আমি আপনাকে দেখাবো এক্ষুনি নামার সময়। আর নামার পথ কিন্তু ততটা চড়াই হবে না, কারণ একদম আপনি নিচের দিকে ডাইরেক্ট নামবেন। আর যারা এখান থেকে পবিত্র জল নিতে চান, এই দেখুন এইভাবে অনেকগুলো জলের ট্যাপ আছে, এখান থেকে আপনি পবিত্র জল নিয়ে নিতে পারেন। এটা কিন্তু ওই গুহা থেকে কিন্তু পুরো কানেক্ট করা আছে জলগুলো, পবিত্র জল। আমরাও কিছু জল এখান থেকে নিয়ে নিলাম। বাবা মহাদেবের কাছ থেকে আসা জল নিয়ে আমরা বাড়ি নিয়ে যাব। আপনারও চাইলে কিন্তু এই জায়গাটাই দেখবেন, গুহা যাওয়ার আগে এই যে সোজা গুহা যাওয়ার রাস্তা দেখুন, গুহা যাওয়ার রাস্তায় কিন্তু এইভাবে কিন্তু দু এক জায়গায় আপনি পেয়ে যাবেন, যেখান থেকে বাবার ওই জল। এই যে দেখছেন ওটা হচ্ছে ওই হেলিপ্যাড। এখানে কিন্তু ইমার্জেন্সির জন্য কিন্তু হেলিকপ্টার, এখানে জন্য কিন্তু হেলিপ্যাড কিন্তু ওখানে নামে। আর না হলে যে হেলিপ্যাডগুলো যায় ওটা হচ্ছে সব ওই পঞ্চায়েতনিতে, যেটা আগে আর ভিডিওতে আপনি দেখেছেন, আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি। ওখান থেকে কিন্তু ট্রেডিশনালিভাবে আপনি যদি এখানে আসতে চান তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু যাবে। দেশ হসপিটাল পেয়ে যাবেন। এখান থেকে আমিও কিছু ওষুধ নিয়ে নিলাম। দেখুন এখান থেকে আমিও কিছু ওষুধ নিয়ে নিলাম, এটা আমার লাগতে পারে সামনে। তো এটা একটু খারাপ লাগছে, আর শীত লাগছে, দেখছেন ঠোঁট পুরো ফেটে গেছে, অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে। এখান থেকে কিছু ওষুধও নিয়ে নিলাম। এই যে মেডিকেল, এই গুহা ঢোকার মুখে কিন্তু এটা পেয়ে যাবেন। রিস্ক বেশি নেবেন না, এখান থেকে কিছু ওষুধ নিয়ে নেবেন যদি শরীর খারাপ থাকে। কিন্তু দুটো রুট চেঞ্জ হয়েছে। এই সাইডে হচ্ছে রাইট সাইডে হচ্ছে বালটাল যাওয়ার জন্য, এই সাইডে বালটাল, এই সাইডে হচ্ছে পেহেলগাঁও। যারা বালটাল পর্যন্ত ঘোড়ায় বা পালকিতে করে যেতে চান, তারা কিন্তু এইখান থেকে কিন্তু আপনি পালকি বা ঘোড়া নিয়ে নিতে পারেন। দেখুন এখানে চার্জ সমস্ত লেখা আছে, কত চার্জ লাগবে, কিভাবে লাগবে সব কিন্তু লেখা আছে। এই যে একটা বড় বড় ওয়াটারফল, এই গ্লেসিয়ারের ভিতর দিয়ে কিন্তু জলটা বয়ে আসছে পুরো।
ওয়াটারফলটা প্রচুর বড় ওয়াটারফল। এখন নিচে গিয়ে কিন্তু আরও স্পিডে যাবে। বালটাল দিয়ে যাওয়ার পথে এইভাবে প্রকৃতির সুন্দর সুন্দর মুহূর্তর সাক্ষী কিন্তু আপনি থাকবেন। এইভাবে বড় বড় বরফ আর তার থেকে আসা বড় বড় ঝর্ণা, এইগুলো দেখতে দেখতে আপনার মনটি তৃপ্তিকর হয়ে উঠবে। আর এই তৃপ্তিকর মনের মধ্যে দিয়ে কিন্তু আপনি এগিয়ে চলবেন বালটালের পথে। সত্যি অপূর্ব দৃশ্য, যেটা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু জীবনে একবার হলেও অমরনাথ আসবেন এবং বাবা মহাদেবকে দর্শন করবেন। এখন আরেকটা বিশাল বড় বরফের চাই, আর দেখুন বরফগুলো পড়ে আছে। এই বরফের উপর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। বিশাল বড় বরফের চাই না, ওই দিয়ে আর যাবো না, প্রচুর স্লিপ খাবে বরফে। এমনিতে হাঁটা ধীরে সুস্থে পা এই লাঠি দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে, নাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। ওরা সব কেমন বরফ নিয়ে খেলছে, দেখুন এই দেখুন সব বরফ নিয়ে খেলছে আর বরফের উপর কেমন করছে দেখুন। এই যে বরফকে ভাঙার চেষ্টা করছে। তো আমার যা ঠান্ডা লেগেছে, আর ওইরকম বরফে আর যাওয়া যাবে না, এমনিতে ঠান্ডায় অবস্থা খারাপ। আর যাবো কী করে সেটাই ভাবছি। বালটাল পর্যন্ত পৌঁছাতে পারলেই বেঁচে যাই, তবে ভগবানের আশীর্বাদ। ঠোঁট ফেটে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে ওই বসছি বরফ যখন পড়ে না, ওই বরফের জন্যই কিন্তু মেশিনটি রাখা হয়েছে। ওই মেশিন দিয়ে কিন্তু বরফটিকে সরিয়ে দেওয়া হয়। এখানে এই জায়গাটায় প্রচুর আগে বরফ ছিল, হাঁটা রাস্তা ছিল না। এটা কিন্তু রাস্তা এবছর নতুন করে কিন্তু বানানো হয়েছে। এই যে ওটা কিন্তু ওই যে ঘোড়া যাচ্ছে না, ওটাই কিন্তু আগে একসঙ্গে রুট ছিল, ঘোড়া যাওয়ার আর হেঁটে যাওয়ার। কিন্তু এখন দুটো রুট বানিয়ে দেওয়ার জন্য হেঁটে যাওয়ার জন্য খুব সুবিধা হয়েছে। আসার সময় দেখেছেন কি অসুবিধে, ঘোড়া আর যারা হেঁটে যাচ্ছে তারা যখন একসঙ্গে যাচ্ছে কি সমস্যা। এখন এই রাস্তাটা প্রায় আর সেভাবে নেই, কিন্তু সমতলের মতন কিন্তু হাঁটতে হচ্ছে। এই রাস্তায় আপনার আসার সময় কিন্তু একটু কষ্ট হলেও একটু চড়াই আছে, কিন্তু এই রাস্তায় আসার সময় বালটাল দিয়ে রাস্তাটা চড়াই পাবেন। আর যাওয়ার সময় কিন্তু একদম ইজি সহজে কিন্তু যেতে পারবেন। আবার এখানে একটি বরফ ঝর্নার জল চলে যাচ্ছে, আবার এখানে একটু সাবধানে যেতে হবে। বিশাল বড়, নিচ থেকে পুরো বরফ জ্বলছে। আস্তে আস্তে ঠিক আছে, কোনো মতে চলে আসতে পেরেছি। জায়গাটা দেখুন পুরো বরফে পরিণত হয়ে গেছে। দেখুন এই যে বরফের নিচ থেকে ওই দিক ওইখানে কিন্তু আস্তে আস্তে বরফ পড়ছে। আর দেখুন পুরো বরফ, নিচটা পুরো বরফ। মানে ঝর্ণা যে যাচ্ছে বোঝা যাচ্ছে না, ঝর্ণাটা ওর নিচ দিয়ে যাচ্ছে। এ কিতনা কা হ্যায়? ये आपको 100 का दर्जन। 2 दे दीजिए। এখান থেকে নিয়ে নিলাম, এই যে 200 টাকায় 200 টাকার ভোগ নিয়ে নিলাম এখান থেকে। 3 धागा। क्यों 50 के दर्जन देने? এই চড়াই পর্যন্ত আমরা কিন্তু যাবো, ওই চড়াই পর্যন্ত। উপরে দিলে আর কোনো চড়াই নেই। আজ উপরে যারা দেখছেন ওরা আছে কালীমাতা। এই যে কালীমাতা কিন্তু এখানে আছে, এই দেখুন। বাবা মহাদেবের কাছে যেতে যেতে যা আরেক জন্য যেটা আমরা দর্শন পেলাম ওটা হচ্ছে মা কালীর। ওই মা কালীর দর্শনও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই আপনারা যারা বালটাল রুটে যাবেন তারা অবশ্যই কিন্তু একবার ওই মা কালীর দর্শন করে নেবেন। ওটা কিন্তু যাওয়ার পথে দেখবেন, যাওয়ার পথে একটা চড়াই রাস্তা আছে, ওই চড়াইয়ের কাছে গেলে কিন্তু আপনারা ওই মা কালীর দর্শন পেয়ে যাবেন। এখানে কিন্তু আর দর্শন করে আপনার মনটি আগের মতো আবার তৃপ্তি হয়ে যাবে, যেখানে বাবার দর্শন মায়ের দর্শন দুটো দর্শনই আপনি করে নিতে পারবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই অমরনাথ বাবার গুহা, আর আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে ওই মহাকাল ওই মা কালীর মন্দির। আর এই মা কালীর মন্দির থেকে দেখুন অমরনাথ গুহা কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, আর দূরে যেটা আমি আপনাকে দেখালাম ওটা হচ্ছে আমরা যেখান থেকে গেলাম এই বাবা অমরনাথজির গুহা। দেখবেন একটা আরেকটি মার্কেটের মতন বিশাল বড় আছে, যেখানে সমস্ত রকমের মায়ের পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে, আর বাবা মহাদেবেরও কিছু সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন। মানে ফটো থেকে শুরু করে ভোগ সামগ্রী সবকিছু কিন্তু পেয়ে যাবেন। এগুলো কিন্তু এটা ফ্রিতে নয়, এগুলো কিন্তু আপনাকে কিনে নিয়ে যেতে হবে যদি নিতে চান। দেখুন সমস্ত সামগ্রী এখান থেকে আপনি পেয়ে যাবেন। মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য প্রসাদ, আর বাবার কাছেও ভোগ দেওয়ার জন্য প্রসাদ, সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে। ওখানে দাম করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেল, বার্গেনিং করতে হবে।
নাহলে কম দামে পাওয়া যাবে না, লুটে নেবে সব। এই দেখুন প্রচুর বার্গেনিং করতে হচ্ছে। প্রথম বলছিল একটা ফটো নিলাম 100 টাকা করে পিস, 100 থেকে আমি 40 টাকা এনে থামলাম। ভাবতে পারছেন কত বার্গেনিং। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বার্গেনিং করবো না? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল যে কোথায় যে কী নেব কিছুই বুঝতে পারছি না। দোকানই দোকান, সবই বাবার জিনিসপত্র বিক্রি করার জন্য ব্যস্ত, আর আমরা আছি বাবার ভক্ত নেওয়ার জন্য ব্যস্ত। যা দাম বলছে মানে সমতলের থেকে 4 গুণ বেশি দাম হবে, হয়তো নিচ থেকে নিয়ে আসছে। আর আপনারা এলে একটা কথা বলে রাখি, যদি নিতে চান 4-5টা দোকান হলে কিন্তু বার্গেনিং করবেন। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম রেট। আর এখান থেকে আমরা যাচ্ছি আর কিন্তু সেভাবে খাড়াই নেই, একদম সমতল বালটাল পর্যন্ত। শুনুন, যাওয়ার পথে যদি কিছু ভালো দৃশ্য পাই আপনাকে দেখাবো, নাহলে বালটালে গিয়ে দেখা হবে। এখন বালটাল রুটে কিন্তু গাড়ি যাচ্ছে, আর্মিদের গাড়ি। দেখুন রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। বালটাল রুটে যেতে যেতে আরেকটা ভান্ডারা দেখতে পেলাম, এখানে মাঝখানে কিন্তু ভান্ডারাটা আছে। এই দেখুন, এখান থেকে আর 7 কিলোমিটার বালটাল। এখানে এসে কিন্তু অনেকে রেস্ট করছে, এখানে যারা অনেক দূর থেকে হেঁটে আসছে তারা কিন্তু রেস্ট করছে এখানে। ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য দেখুন হেলিপ্যাড তৈরি করা আছে। এই যে এখানে কিন্তু যদি কোনো প্রবলেম হয়, কারো অসুস্থ হয়ে পড়ে বা আর্মিদের কিছু দরকার পড়লে কিন্তু এখানে কিন্তু ইমার্জেন্সি ল্যান্ডিংগুলো হয়। মাঝে মাঝে এইভাবে চা হয়ে যাচ্ছে ভান্ডারা থেকে, আর চা হয়ে গেলে হাঁটাটাও একদম খাওয়া হয়ে যাবে। এখান থেকে একটা চা নিয়ে নিলাম এই ভান্ডারা থেকে, টাকা কিন্তু লাগছে না। খাওয়া হয়ে গেল, এবারে আর মাত্র 6 কিলোমিটার এখান থেকে, আর সমস্যা হবে না। এইভাবে যদি খাওয়ার আর মাঝে মাঝে চা পাই না, আরও যাক না কত দূর যাবে। আর এই বোম ভোলের আশীর্বাদে এইসব ফ্রি ফ্রি মানে আমরাই তো আছি। পেহেলগাঁও পথে আমাদের ট্রিপ ছিল পিঁপড়ার মতো, ঘন্টায় যাচ্ছিলাম 1 কিলোমিটার। আর এখন যে এই যে দেখুন পুরো নামাই, পুরো নিচে, এখন যাচ্ছি 3 কিলোমিটার আধ ঘন্টায়। ভাবুন কি স্পিড বেড়ে গেছে, একদম দুরন্ত গতিতে। দেখি কত সময় পৌঁছাতে পারি। এখান থেকে আসুন দেখছি 3 কিলোমিটার। চলো, দাঁড়িয়ে গেছে এখানে, কিন্তু পাথর পড়ছে সামনে। এই যে একদম সব দৌড়েছে, দৌড়ে যাচ্ছে, পাথর পড়েছে, দেখেন কি অবস্থা। এই যে পাথর পড়ছে, पत्थर आ रहा है। প্রচুর পাথর পড়ছে এখানে। এই যে কি অবস্থা, পাথর পড়ছে উপর দিক দিয়ে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে দেখুন, দেখছেন এই দেখুন দৌড়ে যাচ্ছে দেখুন, এই কিন্তু পাথর পড়ছে এই উপর থেকে। এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা সেফ না। দেখুন এই সাইডেও পাথর পড়েছে, আর এই সাইডে কিন্তু সামনে পাথর পড়ছে। আমাদের পিছনে 2 সাথী আসেনি বলে দাঁড়িয়ে থাকতে হয়েছে, নাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু সেফ নয়। মাঝে মাঝে সুন্দরতার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ভয়াবহ পরিস্থিতিও কিন্তু হয়ে থাকে অমরনাথে যাত্রা, যেখানে সেখানে ধস পাথর পড়া। তাই অবশ্যই আপনারা কিন্তু এইগুলো একটু ভালো করে নজর রেখে কিন্তু যাবেন, যেখানে সেখানে সাইডে বেশি যাওয়ার চেষ্টা করবেন না। আর পাথর যেখানে পড়বেন অবশ্যই কিন্তু সেফ জায়গায় গিয়ে থাকার চেষ্টা করবেন, নাহলে যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি অবস্থা, ঘোড়া যাচ্ছে একদম ধুলা উড়িয়ে দিচ্ছে। আর পুরো মাটিটা দেখছেন পুরো কেমন হয়েছে। হঠাৎ করে অমরনাথ যাত্রা আমাদের কিন্তু থেমে গেল এই বৃষ্টি আসার জন্য। আমরা ওই একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট একটা তাঁবুতে কিন্তু আশ্রয় নিলাম। দেখুন কি প্রবল বেগে বৃষ্টিটা হচ্ছে। পাহাড়ে কিন্তু এইভাবে যখন তখন কিন্তু বৃষ্টি এসে যায়, তাই অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে রেনকোট বর্ষাটি এগুলো কিন্তু রাখবেন, আর না হলে কিন্তু যখন তখন প্রবলেম হতে পারে।
এখানে বৃষ্টি কিন্তু সেভাবে বোঝাই যায় না যে কখন শুরু হবে কখন শেষ হবে, হঠাৎ করে যখন তখন বৃষ্টি, আবার যখন তখন কিন্তু ফাঁকা হয়ে যায়। আমরা প্রায় কিন্তু এখানে আমাদেরকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হলো এই বৃষ্টির জন্য। বৃষ্টি প্রায় কিন্তু আধা ঘন্টা ধরে চলেছিল আর প্রবল বেগই হয়েছিল, তাই আমরা কিন্তু এখানে স্টে করলাম। আর স্টে করে এখানে বৃষ্টি থামার পরে কিন্তু এখান থেকে বেরোলাম। আধা ঘন্টা ওয়েট করার পর বৃষ্টি কমলো, আমরা আবার যাত্রা শুরু করলাম। একটু মাটি কিন্তু ভিজা হয়ে গেছে। কি হয়ে রাস্তার অবস্থা দেখুন, হাঁটা যাবে না, এত কাদা। আর এটাই ঘোরা যাচ্ছে, কাদাতে আমরা যাচ্ছি, খুব মুশকিল ব্যাপার। দেখুন কি অবস্থা। আর এই বৃষ্টির পরে রাস্তার কি অবস্থা হয় এটা দেখুন, পুরো কাদায় কাদা, আর হেঁটে যাওয়া খুবই মুশকিল ব্যাপার। এমনিতে ঢালু, তার উপরে বৃষ্টি, তারপরে পিচ্ছিল, আর এই পিচ্ছিলে হেঁটে যাওয়া সত্যি খুবই কঠিন ব্যাপার, তাই আস্তে আস্তে কিন্তু যেতে হবে। সুন্দর রূপে সাজিয়ে দিয়েছে এই সবুজ ঘেরা বালটালকে। আরেক সাইডে বয়ে চলেছে ঝর্ণা, আর এক সাইডে হচ্ছে সবুজে ঘেরা প্রকৃতি। আর এটাই বোঝাচ্ছে আমরা বালটালে প্রবেশ করেছি। বৃষ্টির জন্য ঝর্ণার গতিবেগটা খালি দেখুন, একদম সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এত স্পিডে। দেখুন কি গতিবেগ। আর এখানে ঘোড়া এসে জল খাচ্ছে একটু, বিশাল গতিবেগ। অবশেষে এখন বাজে 6:30। আমরা কিন্তু ঢুকছি বালটাল বেস ক্যাম্পের দিকে। দেখুন এইভাবে কিন্তু এইরকম ঘুর পথে এরকম গ্লেসিয়ার দিয়ে আমরা কিন্তু এসেছি। চলুন যাচ্ছি ক্যাম্পে গিয়ে কথা হবে। জম্মু টাওয়ার স্টেশন থেকে, যেখান থেকে আমরা RFID কার্ড সংগ্রহ করেছিলাম, এবার এখানে এসে কিন্তু আমাদের কাছ থেকে ওই RFID কার্ডগুলি কিন্তু নিয়ে নেওয়া হবে। এখান থেকে কিন্তু আমাদের RFID কার্ডগুলি নিয়ে নেওয়া হলো। এখান থেকে ভান্ডারা থেকে শুরু করে থাকার ব্যবস্থা সবই আছে। আপনারা চাইলে এই দিকে থাকতে পারেন, বা ওই লাইনের কাছাকাছি, অর্থাৎ যেখান থেকে সকালে বাস ছাড়বে শ্রীনগর যাওয়ার জন্য, ওই কাছাকাছি গিয়েও আমরা কিন্তু এখানে থাকলাম না, ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে থাকার চেষ্টা করলাম। দিলে কি হবে, সকাল থেকে আমরা কিন্তু অনায়াসে বাস ধরে আমরা যেতে পারবো। এখান থেকে হোলি ক্যাম্প দেখুন 11.75 কিলোমিটার। এটাই হচ্ছে বালটাল দিয়ে অমরনাথ গোয়া যাওয়ার রুট। এই দিক দিয়ে কিন্তু আমরা এলাম। আপনারা শ্রীনগর বা কাশ্মীর ট্যুর প্ল্যান করছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু ওই স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে থাকার চেষ্টা করবেন। দিলে কি হয়, আপনি সহজে সকালে উঠে কিন্তু অনায়াসে তাড়াতাড়ি কিন্তু চলে যেতে পারবেন। না হলে আবার এখান থেকে আপনাকে হেঁটে গিয়ে ওখানে যেতে হবে। এখান থেকে বেস ক্যাম্প হচ্ছে 3 কিলোমিটার মতো। ওটা যেতে গেলে কিন্তু আপনাদেরকে এখানে বাস আসবে, তার টাইমে ঘন্টা দেড়েক অন্তর একটা করে বাস আসে। ওই বেস ক্যাম্প পর্যন্ত যেতে গেলে আপনাকে বাসে করে যেতে হবে। এই যে আমরা যে হেঁটে এলাম, হেঁটে এসে কিন্তু এখানে নামালো। আমাদের যেটা কার্ড ছিল ওরাও কিন্তু ওই কার্ডটাও নিয়ে নিল। এবার এই রুট ধরে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। দেখুন এই রুট ধরে হেঁটে যেতে হবে, গেলেই কিন্তু 2.5-3 কিলোমিটার পরে আমাদের বেস ক্যাম্পটি পড়বে, যেখানে আমরা আজকে রাত্রে থাকবো। দেখি কোনো বাস পাই কি না, তাহলে এরকম হেঁটেই যেতে হবে। এইখান থেকে কিন্তু বেস ক্যাম্প ও অ্যাকচুয়াল বেস ক্যাম্প, অর্থাৎ যেখানে কিন্তু গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বেস ক্যাম্প, যেখানে সাইডে বাস স্ট্যান্ডও আছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটার কিন্তু আপনি এখানকার ফ্রি সেবা বাসেও যেতে পারেন, ফ্রি বাস সেবাতেও যেতে পারেন, না হলে কিন্তু হেঁটেও যেতে পারেন। আর আমরা দেখি এখানে একটু ওয়েট করবো, যদি বাস পাই ভালো, না হলে কিন্তু আমরা হেঁটে চলে যাব। কিন্তু সকালে যাত্রা শুরু হয় এখান থেকে। দেখুন এখানে সব দাঁড়িয়ে এরকম সকালে যাত্রা শুরু হয়। আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, সামনে গেলে টেন্ট পাবো। ভান্ডারা এখানে পেয়ে যাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছু প্রবলেম হবে না। আর খুব সুলভে কিন্তু এখানে আপনি টেন্ট পেয়ে যাবেন কম টাকায়, একটু বার্গেনিংও করে নেবেন। আমরা এখান থেকেই বার্গেনিং শুরু করে দিলাম। আর ধাবার মতন আছে, ধাবা না ওই বেস ক্যাম্পের মতন একটা আছে, কিন্তু এটা বেস ক্যাম্প না। আপনাদের কিন্তু আরও আগে এগিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়। আর আমরা যাচ্ছি ওই সরকারি টেন্টের দিকে। সাইডে কিন্তু আপনারা চাইলে অনেক টেন্ট পেয়ে যাবেন, যেটা প্রাইভেট। बादाम छोहारा वाला दूध पियो जी, आ जाओ। छोहारा वाला दूध पियो जी, आ जाओ। हल्दी केसर बादाम छोहारा भी है। आ जाओ जी, हल्दी केसर।
এখানে যেতে যেতে আমরা কিন্তু গাড়িতে যাইনি ভিড়ের জন্য, নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি বেস ক্যাম্পের দিকে। আর যেতে যেতে একটা হলদি কেসের খেয়ে নিলাম, দুর্দান্ত ছিল। আর সামনে প্রচুর টেন্ট আর প্রচুর ভান্ডারা, যত পারো খাও, খেতে খেতে যাও, বোম ভোলে বলে বলে যাও। রাতের বেলায় বালটালের ভান্ডারা চত্বরটি এমনভাবে সাজানো হয়েছে মনে হবে যেন কোনো দীপাবলির সুন্দর সন্ধ্যা। দেখুন কিভাবে নানা রঙের নানা সাজে কিন্তু সজ্জিত হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু অনুষ্ঠান হচ্ছে, কিন্তু না, এখানে জানলাম এসে একটা পুরো ভান্ডারা অমরনাথ যাত্রার দেখেই সময়টা অবাক হয়ে কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা বড় হয় ভান্ডারা, এই বালটালটি। এত হাইফাই ভাবে সাজানো আছে, কিছু বোঝা যাচ্ছে না। প্রায় 3 কিলোমিটার ধরে ভান্ডারা দেখছি, বালটালে প্রায় 3 কিলোমিটার ভান্ডারা দেখছি। অবশেষে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আসার পরে কিন্তু আমরা আমাদের ওই গভর্নমেন্ট বেস ক্যাম্পে কিন্তু এসে পৌঁছলাম। আর এই বেস ক্যাম্পে কিন্তু আমাদের যে আমরা টেন্টে ছিলাম, ওই টেন্টে কিন্তু প্রাইস মূল্য ছিল পার হেড 200 টাকা করে। আর প্রায় 200 টাকা মূল্যে কিন্তু আমরা এই বেস ক্যাম্পে আমরা কিন্তু টেন্টটি নিয়েছিলাম। আর এখানে পুরো সারা রাত, অর্থাৎ পুরো রাত্রিব্যাপী কিন্তু এখানে দোকানপাট খোলা থাকে। তাই আপনাদের কিছু যদি কেনাকাটা হয় এখানে কিন্তু কিনে নিতে পারেন। এখানে প্রায় মনে হবে সবসময় যেন লোক হাঁটাচলা করছে। এখান থেকেই যারা আপনারা জম্মু তাওয়ায় যেতে চান গভর্নমেন্ট বাসে অর্থাৎ ওই আর্মিদের সিকিউরিটির মাধ্যমে, তারা কিন্তু এখানে 2টোর সময় এসে কিন্তু এখান থেকে টিকিট কেটে নেবেন এবং সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে যেতে পারবে। আর না হলে যারা আপনারা এমনি এখানে এসে সাইট সিইং করতে চান শ্রীনগর কাশ্মীরের, তাহলে কিন্তু এখান থেকে প্রাইভেট কার করে যেতে পারেন। তাই আজকে এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো আমাদের কাশ্মীর ট্যুর। আমরা একদিনে কিভাবে সাইট সিইং করেছিলাম শ্রীনগর, ডাল লেক, এই সব সমস্ত জায়গায়। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হলো। দেখা হচ্ছে পরের পর্বে শ্রীনগর সাইট সিইং নিয়ে। কি একটু আরামে ডাল লেগে শুয়ে পড়লাম, কি আরাম। এটা হচ্ছে শ্রীনগরের স্পেশাল দেখুন ডবল ডেকার বাস। এটাকে পড়ে চড়ে কিন্তু পুরো শ্রীনগর আপনি ভ্রমণ করতে পারেন। দেখুন ওপরে সবাই আছে,